जय हिंद स्टूडेंट आजकेर भिडियोते आमरा देखबो जे आफ्टर क्लास 10th अर्थात दशम श्रेणी पास करार पर छात्र बा छात्रीदेर की निये पढ़ाशोना कराटा उचित बा अनुचित। देखो आमरा जानी जे आमादेर राज्य अर्थात पश्चिमबंगे शिक्षा व्यवस्था की पर्याये कत जे डाउन साइड अर्थात अनुन्नतर दिके जाच्छे आमरा सकलेई जानी। एटा निये कोनो आमादेर समस्या बा द्विधाबोध नेই कारण আমরা জানি যে স্কুলগুলিতে কিভাবে পড়াশোনাটা করানো হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 এর মধ্যেও যে সকল ছাত্র বা ছাত্রীদের পড়াশোনা করার প্রতি ইন্টারেস্ট বা মনোযোগ রয়েছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। দেখো স্টুডেন্ট তুমি ক্লাস 10th পাস করে গেলে, এইবার তোমার কাছে সামনে বড় একটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? না তুমি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স আর্টস না কমার্স। ক্লিয়ার? যেখানে বা যেই সকল টিচারেরা বা অভিভাবকরা বলে যে সায়েন্স নিয়ে পড়, সায়েন্স নিয়ে পড়াটা বা পড়লে তাড়াতাড়ি আগের দিকে যাওয়া যায় বা ভালো স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়ে, এই কনসেপ্টটা মাথার থেকে বের করে দাও। क्योंकि ये जो कहेगा ये रॉन्ग नंबर है। বুঝতে পারছো কি বললাম? কারণ এটা সঠিক সলিউশন নয়। কারণ দেখো যদি সায়েন্সটাই সব থেকে ভালো হতো তাহলে কিন্তু আর্টসের লাইন থেকে যে এত ডেভেলপমেন্ট রয়েছে হতো না, বা কমার্সের দিক থেকেও এত ডেভেলপমেন্ট হতো না। আমি তোমাকে সায়েন্স আর্টস কমার্স তিনটার দিক দেখিয়ে দেব, তোমার যেই দিক এ যাওয়ার ইন্টারেস্ট বা ন্যাক থাকবে তুমি সেই দিকেও যেতে পারো। এমনকি আফটার ক্লাস 10th এর পরে কত রকমের লাইন রয়েছে, কত রকমের ডিভিশন রয়েছে তুমি আজকের ভিডিও থেকে বুঝে নিতে পারবে। এইবার ধরে নাও যে যে সকল ছাত্র বা ছাত্রীরা খুব ভালো মার্কস করে, ধরে নাও অঙ্কে 90+, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সও স্টার 80+ পেয়ে যায়। 90% স্টুডেন্টসরা কী করে, সায়েন্স স্ট্রিম নিয়ে নেয় এবং এইখানেই তারা ট্র্যাপে পড়ে যায়। বুঝবে কেন আমি বললাম যে এইখানটা ট্র্যাপে পড়ে যায়? তার কারণ তুমি যদি ক্লাস 9 বা 10 এর টেক্সট বই ধরো, তুমি এত একটা চটি টেক্সট বই পাবে, অর্থাৎ এরকম সাইজের একটা টেক্সট বই পাবে, ঠিক আছে। কিন্তু যেই মাত্র তুমি ক্লাস কোথায় যাবে 11 এবং 12, তুমি কিন্তু সায়েন্সের এত ভলিউম এর এত ভলিউমের একটা বই পাবে। এটা কিন্তু একটা কি অঙ্ক বই। এইবার তুমি একটা জিনিস রাফ আইডিয়া করো যে যেইখানটায় একটা 10 এর এতটুকু চটি বই থাকে এবং 11 এর এত মোটা একটা বই থাকে, সেখানে তুমি এই বইটার সিলেবাস দেখতে দেখতেই বা সিলেবাসটা বুঝতে না বুঝতেই তোমার 1.5 থেকে 2 মাস কিন্তু কেটে যাবে। বুঝতে পারছো? তার মানে তুমি যদি মনে করো ক্লাস 10 পাস করার পর তুমি সায়েন্স নিবে, তুমি ট্র্যাপে পড়ে গেলে। কারণ তোমাকে ক্লাস 9 বা 10 এ থাকতে থাকতে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি সায়েন্স নিবে। বুঝতে পারছো কি বললাম? কারণ সায়েন্স নিয়ে পড়াটা ছেলে মানুষই নয়, সায়েন্স নিয়ে পড়তে গেলে একটা বড় রকমের প্ল্যান এর প্রয়োজন, যেটা ক্লাস 9 বা 10 শুধু স্টুডেন্টের মাথায় থাকলে হবে না আমি সায়েন্স নিয়ে পড়বো। গার্জিয়ানকেও বুঝতে হবে যে আমার ছাত্র বা ছাত্রী সায়েন্স নিয়ে পড়তে চায়, তার জন্য কেমন প্রিপারেশন, কেমন স্ট্র্যাটেজি থাকতে হবে। ক্লিয়ার? এবার যেই স্টুডেন্টরা একটু মোটামুটি রেজাল্ট করে তারা কমার্স বা আর্টসের দিকে চলে যায়। এইবার দেখো আমি কেন বললাম শুধু সায়েন্স নিয়ে পড়াটাই যে বেস্ট অপশন এমন নয়, কারণ আমি তোমাদেরকে আজকের ভিডিওতে একদম ডিটেলসে বলে দেবো। এবার তুমি বুঝবে না সায়েন্স নিয়ে পড়বে, তুমি এরকম মোটা বই ইনটু 4 করবে কেন? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তোমাকে দেখো এবার মজার বিষয় হচ্ছে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শেষ, মার্চ থেকে সিজন শুরু। ক্লিয়ার? যে স্টুডেন্টরা মার্চ এও সায়েন্স নিয়ে নেবে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তারপরে 9 মাস। ক্লিয়ার? কারণ আমরা জানি ডিসেম্বরে ক্লাস 11 এর ফাইনাল পরীক্ষা হয়। 9 মাসে তাকে ইন্টু 4 এর সঙ্গে ইন্টু 4 বইটা কভার করতে হবে। সো এটা কি, এটা আমি বলবো না অসম্ভব, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সম্ভব, কিন্তু অনেক জটিল বা অনেক কঠিন বিষয়, তাই কি না? তার সঙ্গে বাংলা ইংলিশ তো থাকেই। তাহলে এই বইগুলো শেষ করার জন্য তোমাকে 9 বা 10 থেকেই অল্প 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 করে কি করতে হবে, প্ল্যান করে চলতে হবে। ক্লিয়ার? এইবার আসি ক্লাস 10 পাস করার পরে যে স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়বে, এবার স্টুডেন্টরা কষ্ট করে 11 12
সায়েন্স নিয়ে পড়ে তো গেল, বেছে বেছে অঙ্ক করে বেরিয়ে তো গেল, ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল নিয়ে অল্প থিওরি পার্ট নিয়ে বেরিয়ে তো গেল, কিন্তু ক্লাস 12-এর পরে তাদের কাছে কী অপশন তারা জানে না, তাই না? তাহলে আমরা এখন 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি পর্যন্ত আমরা পুরো ডিটেলসে বুঝে নেব যে সায়েন্স নিয়ে পড়লে কি কি ভাগ রয়েছে। এবার দেখো 10th পাস করলো, আমি যদি সায়েন্সটা নেই, ক্লিয়ার? দেখো স্টুডেন্ট, যদি আমি সায়েন্সটাকেই ভাগ করি, দুটো সায়েন্স বের করি 11-12-এ, বায়ো সায়েন্স, পিওর সায়েন্স, ক্লিয়ার? একটা নিলাম আমি না বায়ো সায়েন্স আর একটা পিওর সায়েন্স। আচ্ছা, এবার স্টুডেন্টদের সমস্যা হতে পারে যে স্যার পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে, এখানে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, এবং বায়ো সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তার মানে 4th নাম্বার যেটা রয়েছে এটা তোমার অপশন, তুমি কম্পিউটার নিতে পারো, তুমি এইখানটাতে ইকোনমিক্স নিতে পারো, বিভিন্ন স্কুল এর উপর ডিপেন্ড করে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের অপশনাল সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটাকে তুমি চুজ করতে পারবে। সেম এখানেও তাই, 4th সাবজেক্ট তোমার ইচ্ছা, তুমি নিতেও পারো আবার নাও নিতে পারো, ম্যান্ডেটরি নয়। তাহলে 4th সাবজেক্টের ভূমিকাটা কি? 4th সাবজেক্টের ভূমিকাটা, এখানে যদি কোনো একটা সাবজেক্টের মার্কস কি হয় কম চলে আসে, ক্যালকুলেশনে বেস্ট অফ 3-তে তোমার এই সাবজেক্টটা এখানে ইনক্লুড হয়ে যাবে। তাহলে এটাই হলো আমাদের পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ফারাক। এবার দেখো পিওর সায়েন্স নিয়ে যারা পাস করবে তাদের জন্য যে এন্ট্রান্স এক্সামগুলি ওপেন করা হয়েছে সেটা কোন লেভেলের? ইঞ্জিনিয়ারিং লেভেল। ভালো করে শুনবে, ইঞ্জিনিয়ারিং লেভেল থাকবে হচ্ছে সেইটা, ক্লিয়ার? যে এন্ট্রান্স এক্সামগুলো ওপেন থাকবে। আর যারা বায়ো সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য কোন এন্ট্রান্স এক্সামগুলো ওপেন থাকবে? তাদের জন্য মেডিকেল সায়েন্সের এক্সামগুলো কি থাকবে? ওপেন থাকবে, ক্লিয়ার? এবার আমরা আসি যে ইঞ্জিনিয়ারিংয়ের প্যাটার্ন এবং মেডিকেল সায়েন্সের প্যাটার্ন। তাহলে স্টার্টিং নিচ্ছি আমরা কোথা থেকে? ইঞ্জিনিয়ারিংয়ের প্যাটার্ন কোথা থেকে? এইটা নিচ্ছি আমরা ক্লাস 10 সায়েন্স, ক্লাস 10 থেকে 11-এ উঠলো, এটা 11 এবং 12-এ যখন গেল সায়েন্স নিল, সায়েন্স নিয়ে পিওর বা বায়ো সায়েন্স নিয়ে পাস করলো, করে তারা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চায় তাহলে কি করবে? ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার জন্য তার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে 3 রকমের অপশন। ক্লাস 8 পাস, হ্যাঁ শুনতে খারাপ লাগলেও ক্লাস 8 পাস, ক্লাস 10 পাস, ক্লাস 12 পাস, আফটার গ্র্যাজুয়েশন, 4 রকমের হলো, তাই না? এবার দেখো কোনো স্টুডেন্ট যদি মনে করে স্যার আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, 11-12-এ সায়েন্স নিয়েছে, ইটস ওকে, আমি কটা লাইন বললাম? 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে সে যেতে পারবে। তোমাদেরকে আমি মূলত এই 10 এবং 12 পাসটার দিক দেখিয়ে দিচ্ছি। এবার দেখো প্রথমে হচ্ছে এই 10 পাস করলো যারা, তারা কি করবে? প্রথমে ডিপ্লোমা করবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে আমরা যে কলেজগুলোতে ভর্তি হই ডিপ্লোমা দিয়ে, সেই কলেজের নাম কি? পলিটেকনিক। বুঝবে কি বললাম? কলেজগুলির নাম পলিটেকনিক, ক্লিয়ার? তাহলে এই যে এন্ট্রান্স এক্সাম ক্লাস 10 থেকে পলিটেকনিকে যে যাবে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, সেই এন্ট্রান্স এক্সাম এর নাম কি? জেক্সপো এক্সাম। তাহলে এন্ট্রান্স এক্সামের নাম JEXPO, জেক্সপো। পলিটেকনিক কত বছরের? এবার দেখো পলিটেকনিক হবে এখানে 3 বছর। আবার বলছি ক্লাস 10 পাস করার পরে যারা পলিটেকনিক করবে তাদের জন্য কত বছরের? এটা 3 বছরের হয়ে গেল। আচ্ছা, যারা 12 পাস করবে তারাও পলিটেকনিকে যেতে পারবে, তাদের জন্য হবে 2 বছর, এবং সেই পলিটেকনিকের যে এন্ট্রান্স এক্সাম তার নাম হবে ভোকলেট। তাহলে আমি এন্ট্রান্স এক্সামগুলির নামকে আমি রেড মার্ক করে দিচ্ছি বা রেড মার্কার দিয়ে লিখে দিচ্ছি। তাহলে ক্লাস 10 পাস করার পরে জেক্সপো, ক্লাস 12 পাস করার পরে ভোকলেট। ওকে, কত বছরের? 2 বছরের। এবার ধরো জেক্সপো দিয়ে আসলো পলিটেকনিক করলো, অথবা ভোকলেট দিয়ে পলিটেকনিক করলো। মোরাল অফ দ্য স্টোরি, পলিটেকনিক তাকে করতে হচ্ছে, পলিটেকনিক করা মাত্রই এইখান থেকে সে কি করতে পারবে? বিটেকের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিসের জন্য? বিটেক এক্সাম এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো যে সে যখন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ গ্র্যাজুয়েশন লাইনে যাবে, এখানে এসে ধরো বিভিন্ন বিটেক যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে বিটেক হোক, বিই হোক, যতগুলি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কলেজ রয়েছে সেখানে সে কী করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। এবার
যখন সে 10 বা 12 দিয়ে পলিটেকনিক কমপ্লিট করলো, তার কাছে যে এক্সামগুলি থাকবে সেখানেও সে কি করতে পারবে, ভালো করে শুনবে, সেখানেও সে জেই মেইন এক্সাম দিতে পারবে। তার মানে দেখো, আমি শুধু 10 12 দিয়ে যদি সে পলিটেকনিক করে, পলিটেকনিক থেকে জেই মেন দিয়ে বা অ্যাডভান্স দিয়ে সে কিন্তু বিটেকে অ্যাডমিশন নিতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? এইবার দেখো, কিছু স্টুডেন্ট ক্লাস 8 পাস করার পর আইটিআই করে। ক্লিয়ার? 8 পাস করার পরে কি করে? আইটিআই করে। আইটিআই কত বছরের? না 2 বছরের। ক্লিয়ার? 2 ইয়ার্স। আবার কিছু স্টুডেন্ট ক্লাস 10 পাস করার পরেও আইটিআই করে। কত বছরের? 2 বছরের, 2 ইয়ার্স। 8 পাস করে করুক আর 10 পাস করে করুক, আইটিআই এর পরে আবার সে কি করতে পারবে? পলিটেকনিক। পলিটেকনিকের পরে আবার সে কি করতে পারবে? বিটেক। তার মানে 8 পাস করে আইটিআই, আইটিআই করে পলিটেকনিক, পলিটেকনিক করে বিটেক, 10 পাস করে ডিপ্লোমা বা পলিটেকনিক, পলিটেকনিক করে বিটেক, 12 পাস করে পলিটেকনিক বা ডিপ্লোমা, পলিটেকনিক করে আবার বিটেক। তাহলে 8 হোক, 10 হোক, 12 হোক, সে বিটেকে আসতে পারবে, জেই ম্যান বা জেই অ্যাডভান্স দিতে পারবে। এবার ধরো সে জেই অ্যাডভান্স দিল, জেই অ্যাডভান্স দিয়ে কোথায় যেতে পারবে? সে আইআইটি ক্র্যাক করতে পারবে। তার মানে 8 হোক, 10 হোক, 12 হোক, সে কিন্তু এই দিকে গেল না, ডাইরেক্ট বিটেকের এক্সাম দিল না, ভায়া হয়ে এসে আসতে পারবে কোথায়? এই আইটিআই কলেজগুলিতে এক্সাম দিয়ে ক্র্যাক করতে পারবে। ক্লিয়ার? এইবার স্টুডেন্টসরা এই জায়গাটাতে ট্র্যাপে আমার হিসেবে না যাওয়াটাই বেশি বেটার। সে যেতেই পারে, অনেক স্টুডেন্টও সাকসেস হয়েছে যদি ডিরেক্টলি ক্লাস 12 দিয়ে এন্ট্রান্স এক্সাম দেয়, জেই ম্যান এবং অ্যাডভান্স, বা আমরা জানি ডাব্লিউবি জেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তাহলে সে বিটেকে চান্স পেয়ে যাবে, তাহলে সে আইআইটিতে যেতে পারবে। তাহলে দেখো 12 দিয়েও কিন্তু তার কাছে অপশন রয়েছে, এমনকি আফটার গ্র্যাজুয়েশনও আইআইটির অপশন রয়েছে। সে ধরো বিটেক করলো, বিটেকের পরে সে যদি মনে করে কি দিবে? এমটেক করবে। এমটেক করতে গেলে তাকে কি করতে হবে? গেট এক্সাম ক্র্যাক করতে হবে। এন্ট্রান্স এক্সামের নাম কি? গেট। বোঝা গেল কি বললাম? তাহলে এন্ট্রান্স এক্সামগুলো আমি রেড কালার করে দিচ্ছি। তাহলে কি গেট এক্সাম দিয়ে সে কী করতে পারবে? এমটেক করতে পারবে। এমটেকের পরে আবার পিএইচডি করতে পারবে। এমটেক এর পর আবার পিএইচডি, মানে তাকে দেখো কত লম্বা পড়াশোনাটা করতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ড, এটা পুরোটাই কিসের ফিল্ড? ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ড। এবার আমি কিন্তু এখানে বলি নাই যে কোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর ভাগ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আর্কিটেকচার, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, প্রচুর, মানে অনেক কিছুরই ভাগ রয়েছে। এখানে তোমাদের প্রসপেক্টটা যে দিবে কলেজ থেকে, সেখানে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ভাগগুলি পেয়ে যাবে, সেই রেসপেক্টের কলেজের নাম পেয়ে যাবে, সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবা। কী অনুযায়ী? তোমার এন্ট্রান্স এক্সাম এর র্যাঙ্ক অনুযায়ী। একমাত্র যে কার্শিয়াং পলিটেকনিক কলেজ রয়েছে সেখানে ডাইরেক্ট ক্লাস 10 এর রেজাল্ট শো এর মাধ্যমে পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়া যায়, সেখানে কোনো এন্ট্রান্স এক্সাম এর প্রয়োজন পড়ে না। বাকিগুলোতে ভোকলেট অথবা জেক্সপো এন্ট্রান্স এক্সাম এর প্রয়োজন পড়ে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো সে পিএইচডি করে নিল। এবার যদি আইআইটিতে সে চান্স পেলো, আইআইটি থেকে যখন সে পাস আউট হবে আফটার 4 ইয়ার্স, সে বিভিন্ন কোম্পানিতে যদি ক্যাম্পাসিং পেয়ে যায়, সেক্ষেত্রে সে জব পেয়ে যাচ্ছে। গেট এক্সাম যে দেয়, গেট এক্সামের স্কোর দিয়েও অনেক প্রাইভেট কোম্পানিগুলি তাদেরকে কি করে? হায়ার করে নেয়। এমটেক করতে করতে বা আফটার এমটেকও হায়ার করে, আর পিএইচডির সময় তো ভালো একটা অ্যামাউন্ট পায়, এবং তারপরে সে কি করতে পারবে? তারপরে সে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জয়েন করতে পারবে। এটা হলো পিওর সায়েন্স এর দিক থেকে। ক্লিয়ার? যতটা ইজি মনে হচ্ছে অতটা ইজি নয়, যতটা টাফ মনে হচ্ছে তার থেকেও বেশি টাফ যখন তুমি এই ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাটা করবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে সিলেকশন, কোন কলেজ সিলেকশন করবে? নাম্বার 1, প্রাইভেট কলেজের চক্করে যাওয়ার চেষ্টা করবে না, গভর্নমেন্ট কলেজে যাওয়ার চেষ্টা করবে। প্রাইভেট কলেজেরও 2 রকমের ভাগ রয়েছে, একটা কলেজে কম ফিস নিয়ে পড়ায়, একটা কলেজে বেশি ফিস নিয়ে করায়। যদি টাকা পয়সা থাকে তুমি তো বুঝতেই পারছো কোনটা যাবে, আর কম ফিসের মধ্যে তুমি কম ফিসের কলেজগুলোতেই যাবে। তবে আমি রিকমেন্ড করব ছাত্র বা ছাত্রীদেরকে মেরিট অর্থাৎ ভালো করে পড়াশোনা করে গভর্নমেন্ট কলেজগুলোতে ট্রাই করে দেখো। সবার কাছে টাকা পয়সা সমান হয় না। যদি আমার কাছেও এখন টাকা পয়সা থাকতো, আমি কিন্তু
এই রকমভাবে এতটা সাফার করতাম না, হ্যাঁ করতাম ঠিকই কিন্তু করতাম না। যেই রকমভাবে সাফার করে, যেই রকমভাবে ডেলিভার করা হচ্ছে, যেই রকমভাবে আমিও অফলাইন প্লাস চেষ্টা করি সবসময় অনলাইনে ভিডিও বানানো, সেটা কিন্তু অনেকটা কষ্টের। আর আমরা কষ্ট করি, টাকা পয়সা কামাই বা ইনকাম করি, তার জন্য আমাদের কিন্তু ওই দামি দামি প্রাইভেট কলেজে সম্ভব নয়। এবার তুমি দেখো, আমি মানে ফার্স্ট ম্যারিট ধরে নেবে যে আইটিআই, যদি ইঞ্জিনিয়ারিং কেউ করতে যাও কি ধরবে, প্রথমেই টার্গেট নিবে এই আইআইটি, ফার্স্ট টার্গেট নেবে যে কীভাবে তুমি আইআইটিতে ক্র্যাক বা আইআইটির এন্ট্রান্স এক্সামগুলি ক্র্যাক করে সেখানটা তুমি এন্ট্রান্স নিতে পারবে। যদি নিতে পারো তোমার কপাল খুলে গেল। আর প্রাইভেট কলেজের চক্করে যদি পড়ে যাও, টাকার পর টাকা, টাকার পর টাকা যেতে থাকবে এবং একটা সময় আসবে ফ্রাস্ট্রেট তুমি হয়ে যাবে। সো চেষ্টা করবে কোথায়, এইখানটাতে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অপশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা আসি মেডিকেল সায়েন্স, আমি যেটা বললাম তোমাদেরকে বায়ো সায়েন্সের জন্য, তাই না? বায়ো সায়েন্সের জন্য, বায়ো সায়েন্স দিয়ে তুমি যদি যাও, তুমি আফটার ক্লাস 12, ভালো করে শুনবে, আফটার ক্লাস 12 তুমি কি কি অপশন পাবে? ক্লাস 12 তুমি এক্সাম দিলে, নিট এক্সাম দিয়ে তুমি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তবে এর মধ্যে ফার্স্ট অপশন কি থাকতে হবে? এইমস। আফটার 12 তুমি কি করতে পারবে? বি ফার্মাসি, তাই না? বি ফার্ম করতে পারবে কোন কলেজগুলিতে? না পলিটেকনিক, সরি এখানে তুমি ডি ফার্ম করতে পারবে কোন কলেজে? পলিটেকনিক কলেজে। আচ্ছা, এবং অ্যান্ড তুমি বি ফার্ম করতে পারবে কোন কলেজে? বি, যে বি অর্থাৎ বি মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে। মানে এটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন লেভেলের মেডিকেল কলেজগুলি, তাও না? তাহলে ডি ফার্মও করতে পারবে, বি ফার্মও করতে পারবে। আফটার ক্লাস 12 দেখো, ডিপ্লোমা ফার্মাসি করতে গেলে 10 দিয়ে হবে না। আমরা জানি 10 দিয়ে কি করা হয়, 10 দিয়ে ডিপ্লোমা করা হয়, কিন্তু ডিপ্লোমা অফ ফার্মাসির জন্য কিন্তু ক্লাস 12-এর প্রয়োজন হবে এবং সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কম্পালসারি। এইবার দেখো, যখন কোনো স্টুডেন্ট এই যে মেডিকেল অর্থাৎ এইমসে যদি চান্স পেয়ে যায়, 5 বছর তাকে স্ট্রাগল করতে হবে, বাট 5 বছর পর যখন সে এমবিবিএস ক্র্যাক করে যাবে বা ডিগ্রি পেয়ে যাবে, ডক্টরেট ডিগ্রি পেয়ে যাবে, তারপরে তার কপাল খুলে যাবে। তাহলে এটা হলো কি সায়েন্স এর দিক থেকে যদি আমরা দেখি। সেকেন্ডে আসবো কমার্স। কমার্সের ক্ষেত্রে দেখো, এই যে এন্ট্রান্স এক্সামগুলির নাম আলাদা আর কলেজের নাম আলাদা, মাথায় রাখবে এটা, ঠিক আছে? যেই ম্যান, যেই অ্যাডভান্স এন্ট্রান্স এক্সামের নাম, আইআইটি তো কি কলেজের নাম, বা আইআইটি কি একটা ইনস্টিটিউশন, তাই না? গেট এন্ট্রান্স এক্সামের নাম, এমটেক কি কোর্সের নাম, দুটো পার্থক্য আছে। জেক্সপো এন্ট্রান্স এক্সামের নাম, পলিটেকনিক কি কলেজের নাম, ডিপ্লোমা কি কোর্সের নাম। ভোকলেট তো এন্ট্রান্স এক্সামের নাম, এই যে ভোকলেট ক্লাস 12 দিয়ে এন্ট্রান্স এক্সামের নাম, ডিপ্লোমা কি কোর্সের নাম, পলিটেকনিক কি কলেজের নাম, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আসি কোথায়, না কমার্সের দিক থেকে, তাহলে ক্লাস 12 সায়েন্স গেল, 11 12। এবার যদি আমরা আসি কমার্সের দিক থেকে, ক্লাস 12 কমার্স তুমি কমপ্লিট করলে, ক্লাস 12-এ কমার্স কমপ্লিট করার পরে, আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল গ্র্যাজুয়েশন, আমি লাইনটা স্কিপ করে গেছি। ক্লাস 11 12 পাস করলো সায়েন্স নিয়ে, পাস করে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, তা না হলে কোনো স্টুডেন্ট যদি মনে করে গ্র্যাজুয়েশনে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবো, পিওর সায়েন্স হোক বা জেনারেল পাসে হোক, এখন তো সিস্টেম চেঞ্জ হয়েছে তোমরা জানো, সেক্ষেত্রে সে কী করবে? আফটার ক্লাস 12 গ্র্যাজুয়েশনে সে অনার্স হোক আর পাস হোক যাই হোক, এখনকার সিস্টেম অনুযায়ী গ্র্যাজুয়েশন করার পরে সে আবার কি করবে? এটাকে বলি আমরা বিএসসি। বিএসসির পরে কি করবে? এমএসসি। এমএসসির পরে তার কাছে অপশন কি? পিএইচডি। তাহলে দেখো, এই পাশ থেকেও পিএইচডি, এই পাশ থেকেও পিএইচডি, এখানেও একটা বড় লাইন রয়েছে। সেম কমার্সের ক্ষেত্রে আফটার ক্লাস 12 সে কি করতে পারবে? গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনের পরে এটা হয়ে গেল তার ব্যাচেলর অফ কমার্স, বিকম, তারপর এমকম, তারপরে পিএইচডি লাইনে চলে গেল। কমার্সের দিক থেকে এত ইন্টারেস্টিং লাইনগুলি রয়েছে, ব্যাংকিং সেক্টরে তুমি যেতে পারবে, এমনকি সায়েন্সের দিক থেকেও গ্র্যাজুয়েশন পাস করে যেতে পারবে, কমার্সের দিক থেকে ব্যাংকিং সেক্টর যেতে পারবে, তুমি ক্ল্যাট এক্সাম দিতে পারবে, তুমি ল ফার্মে যেতে পারবে, বিভিন্ন রকমের লাইন রয়েছে। এরপরে আমরা যাব কোথায়? আর্টসের দিক থেকে। আর্টস
এর ক্লাস 12 পাস করলে তুমি কি করলে সিম্পল একটা গ্র্যাজুয়েশন করে নিলে, যে তোমার সুইটেবল সাবজেক্ট অনুযায়ী ক্লাস 12 রেজাল্ট অনুযায়ী গ্র্যাজুয়েশন তুমি করলে। তোমাকে এই দিকে আর পড়তে হবে না, আমরা রেকমেন্ডেশন দিচ্ছি এই দিকে তুমি আর গেলে না। তুমি বিএ করলে, তুমি এম এর দিকে আর গেলে না, পিএইচডির দিকে গেলে না, চাইলে করতে পারো, এগুলো হচ্ছে অপশন। না গিয়ে তুমি যদি এই কমপ্লিট করে নিয়ে কি করতে থাকো, চাকরি পরীক্ষার এক্সামের ফর্ম ফিল আপ দিয়ে গভর্নমেন্টে ট্রাই করতে থাকো। এবার আমি তোমাকে লাইন দেখাচ্ছি যে কোন কোন দিকে তুমি যেতে পারো। যে কোনো গ্র্যাজুয়েশন, চাहे সেটা কমার্স নিয়ে করুক, চাहे সেটা আর্টস নিয়ে করুক, চাहे সেটা সায়েন্স নিয়ে করুক, বিটেকটাও কিন্তু একটা গ্র্যাজুয়েশন, ঠিক আছে। যে কোনো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তারপরে তুমি ভারতবর্ষের যত রকমের পিএসসি লেভেলের এক্সাম আছে তুমি সেগুলোতে বসতে পারো। ক্লিয়ার? এবার দেখো, আফটার গ্র্যাজুয়েশন তুমি সাপোজ WBPSC এক্সামে বসলে বা UPSC এক্সামে বসলে, তোমরা জানো নিশ্চয়ই এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ক্লিয়ার? এইবার স্যার এই ইউপিএসসি বা WBPSCটা কি আমরা জানি না। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাংলা মিডিয়ামে যেই সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করি আফটার গ্র্যাজুয়েশন, এমনকি তোমরা আমার কথা একমত হবে, বিয়ের পরেও আমরা জানতে পারি না যে এই WBPSC এক্সামটা কি এবং ইউপি এক্সামটা কি। তোমরা হয়তো আমার সঙ্গে সত্যি আজকে একমত হবে যে এই জিনিসগুলো আমাদেরকে ক্লাস 9, 10, 11, 12-এর টিচারেরা জানায় না যে এন্ট্রান্স এক্সামগুলি ক্লাস 10 এরপর সায়েন্স নিয়ে পড়লে কী কী রয়েছে, 11-এ আর্টস নিয়ে পড়লে কী কী রয়েছে, কমার্সে বা 11-12-এ কমার্স নিয়ে পড়লে কী কী এন্ট্রান্স এক্সাম রয়েছে, আমাদেরকে আমাদের টিচারেরা জানাতো না, বা তারাও হয়তো সময়টা বের করতে পারতো না যে এই আউট নলেজগুলো ছাত্র বা ছাত্রীদেরকে দেই বলে। আমি কি ভুল বললাম? তোমাকে যদি এখন ধরা হয় WBPSC, যারা এখন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, ইউপিএসসি সিলেবাস কি, সত্যি বললাম ওয়েস্ট বেঙ্গলের যত স্টুডেন্টস রয়েছে 70 to 80% স্টুডেন্ট জানেই না যে ইউপিএসসি এক্সামটা আসলে কি, কেন কন্ডাক্ট করা, এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, এর সিলেবাস কি রয়েছে, তাই কি না? এবার দেখো, ইউপিএসসি এক্সামটা হলো আমার এক কথায় বলা হয় যে আমাদের রাজ্যের সবথেকে টাফেস্ট এক্সাম, এবং যত রকমের ইউনিয়ন মিনিস্টার রয়েছে, আইপিএস আইএএস রয়েছে, সব কিন্তু এই ইউপিএসসি এক্সাম ক্র্যাক করার পরে সেইখান থেকেই তারা কিন্তু চান্স পায়। ক্লিয়ার? তার জন্যই কিন্তু এই এক্সামটাকে বলা হয় ইন্ডিয়াস টাফেস্ট এক্সাম। যেমনটা গেট ও টাফেস্ট এক্সাম, যেমনটা নিট ও টাফেস্ট এক্সাম, তেমনটা ইউপিএসসি WBCS ও টাফেস্ট এক্সাম। ক্লিয়ার? WBPSC স্টেট কন্ডাক্ট করে, ইউপিএসসি ইউনিয়ন অর্থাৎ সেন্টার কন্ডাক্ট করে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইখানটাতে এই এক্সামগুলি এর প্রিলিমস, তোমরা জানো প্রিলিমস হয়, মেন্স হয়, মেন্সের অনেক পেপার 1 পেপার 2 ভাগ থাকে। এখানে তুমি সাপোজ ধরো IAS IPS বিভিন্ন রকমের তুমি পোস্টে চান্স পেলে, এই দিক থেকেও তাই হবে। তাহলে তুমি কিন্তু এই আর্টস স্টুডেন্টস এর ক্যাপাসিটি অনুযায়ী যদি টিচার এটা ডিভিশন দিয়ে দেয়, সায়েন্স কারা পড়বে, কমার্স কারা পড়বে, আর্টস কারা পড়বে, এবার দেখো তুমি আর্টসের স্টুডেন্ট ক্লাস 12 গ্র্যাজুয়েশন পাস করার পরে এই দুটো জায়গায় যদি চান্স পেয়ে যায়, তাদের কিন্তু ডিমান্ড, বুঝতে পারছো তো, এই নিট বিটেক এমটেক তাদের ধারের কাছে আসতেই পারবে না যদি সে একবার এই রকম পোস্ট হোল্ড করে নেয়। ক্লিয়ার? তাহলে এইবার তুমি বলবে, দেখো আমি ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম না যে যারা বলে দেয় যে সায়েন্স নিয়ে পড়লে বেশি ডেভেলপমেন্ট করা যায়, জিনিসটা কেন মিথ, বা কেন এই জিনিসটাতে গুজবে কান দিবে না, কারণ দেখো গ্র্যাজুয়েশন সে সায়েন্স নিয়ে করুক, কমার্স নিয়ে করুক আর আর্টস নিয়ে করুক, সে কিন্তু এই জায়গাটাতে যেতে পারবে। এবং আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ এইটা থাকে যে তাদের হিস্ট্রি জিওগ্রাফিটা রেডি থাকে। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ এটা থাকে যে সায়েন্স আর ম্যাথমেটিক্স রেডি থাকে। তার মানে তুমি যদি ইউপিএসসি এবং WBPSC সিলেবাস দেখো, নার্সারি থেকে নিয়ে আপ টু গ্র্যাজুয়েশন তোমাকে কিন্তু সব পড়তে হবে, কোনো বাদ নেই। সো এক্সামটা কিন্তু এত কি ইজি নয়।
তাহলে সায়েন্স নিয়ে পড়লে পড়তে পারো, কমার্স নিয়ে পড়লে পড়তে পারো, আর্টস নিয়ে পড়লে পড়তে পারো। এরপর আরও দুটো অপশন বলে দিচ্ছি আমি, যে কেউ ধরো ক্লাস 12 পাস করলো, 12 এর পর সে 5 ইয়ার্স ল নিয়ে পড়তে পারে, অথবা আফটার গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স ল নিয়ে পড়তে পারে। আচ্ছা, অ্যাডভান্টেজে কারা থাকে স্যার? 12 তো সায়েন্স আর্টস কমার্স তিনটা স্ট্রিম থেকে দেওয়া যায়। অ্যাডভান্টেজে থাকে কারা? কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা। সায়েন্সের স্টুডেন্টসরা এখানে একটু ব্যাকফুটে থাকে, কারণ যারা 11-12 সায়েন্স নিয়ে পড়ে তাদের পলিটির প্রতি, কেস লয়ের প্রতি কনসেপচুয়াল আইডিয়াটা কম থাকে। সেই রেসপেক্টে যারা আর্টসের স্টুডেন্ট তাদের পল সায়েন্স অলমোস্ট রেডি থাকে, সে লতে গিয়ে কিন্তু অ্যাডভান্টেজ পাবে একটা। যারা কমার্সের স্টুডেন্ট তারাও অ্যাডভান্টেজ পাবে, কারণ তারাও কিন্তু বিভিন্ন কেস ল কিছুটা হলেও স্টাডি করে সেখানে যা একটা বেসিক কনসেপ্ট থাকে। সো আফটার 12 or আফটার গ্র্যাজুয়েশন, আফটার 12 5 ইয়ার্স, আফটার গ্র্যাজুয়েশন 3 ইয়ার্সের ল, বিএ এলএলবি, বিকম এলএলবি বিভিন্ন রকম ভাগ রয়েছে, সেক্ষেত্রেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। এইবার দেখো, আমি তোমাদেরকে আমাদের যে সিস্টেম রয়েছে, আমাদের সিস্টেমকে 3 রকমভাবে ভাগ করা যায়। আমাদের যে সিস্টেম রয়েছে, গভর্নমেন্টের সিস্টেমকে আমরা 3 রকমভাবে ভাগ করতে পারি, সেই জিনিসটা একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একটা এক্সিকিউটিভ, আর একটা জুডিশিয়ারি। ভালো করে শুনবে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানেটা হলো যেখানটাতে আমাদের দুটা ভাগ যদি আমরা দেখি, আমরা দেখব একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে আর একটা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে। ক্লিয়ার? সেন্ট্রাল গভর্নমেন্টের হেড প্রেসিডেন্ট, দেন পিএম। স্টেট গভর্নমেন্টের হেড গভর্নর এবং সিএম। ক্লিয়ার? এক্সিকিউটিভ অফিসে কারা যায়? এই যত রকমের মিনিস্টার আমরা দেখব, কি ক্র্যাক করে? ইউপিএসসি ক্র্যাক করে। সেই সব মিনিস্টারগুলি কোথায় কোন পদে যাবে? এক্সিকিউটিভ পদে। স্টেটের দিক থেকে আমরা যদি স্টেট কি কোন এক্সিকিউটিভ অফিসার? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে হেড, মানে স্টেটের যে ডিস্ট্রিক্ট থাকে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেড। আগের দিনে কিন্তু রাজারা যেমন ট্যাক্স কালেক্ট করতো, এখন কিন্তু এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ট্যাক্স কালেক্ট করে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। জুডিশিয়ারি দিক থেকে যদি আমরা আসি, তাহলে আমরা জানি যে আমাদের ন্যায় বিভাগকে উচ্চস্তর থেকে 3টা ডিভিশন দেওয়া হয়েছে। একটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা সেশনস কোর্ট, তারপরে আরও কোর্ট রয়েছে। তাহলে এই যে সিস্টেমস রয়েছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। এইবার ধরো তুমি কোনো কোর্ট যেটা আমি লয়ের কথা বললাম, তুমি কোনো কোর্টের কি হতে পারবে? জাজ, পিপি পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট পিপি, অথবা তুমি কোনো প্রাইভেট লয়ারও হতে পারো, বা সিম্পল আমি লিখে দিলাম লয়ার। ও এগুলোও কিন্তু লয়ার, পিপি, এপিপি, লয়ার, এপিপি, লয়ার। এবার দেখো অনেক ভাগ রয়েছে। গভর্নর, অ্যাটর্নি, হ্যাঁ, স্টেট নিজের অ্যাটর্নি রাখে বা স্টেট নিজের লয়ার রাখে বিভিন্ন রকমের কেসকে সামলানোর জন্য, ঠিক আছে? তো এই পার্ট অর্থাৎ লয়ার, এপিপি, পিপি, জাজের জন্য পড়াশোনা করতে হয়। জাজ হওয়ার জন্য আগে কি করতে হবে? ল করতে হবে। ল করে তারপরে এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে হবে। তো এই অপশনগুলোও খোলা রয়েছে, শুধুমাত্র যে ভালো স্টুডেন্টদের জন্য সায়েন্সের অপশন খোলা রয়েছে এমন জিনিসটা মাথা থেকে বের করে দাও। কারণ সায়েন্স নিয়ে মেডিকেল লাইন এবং ইঞ্জিনিয়ারিং লাইন ছাড়াও এই দেখো অপশনগুলি খোলা রয়েছে। এবং এখানে দেখো একটা মজার বিষয়, আমরা জানি যে 8 পর্যন্ত পাস ফেল নাই, জানি কি না? আমাদের রাজ্যে 8 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত কি নাই? পাস ফেল নাই। এবং ইন্টারেস্টিং দেখো, যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ স্টেট অ্যাসেম্বলিতে যেতে হয়, মেম্বার অফ স্টেট অ্যাসেম্বলি যদি আমরা রাজ্যের দিক থেকে দেখি, কোনো পোস্ট যদি হোল্ড করতে হয় বা কোনো যদি ভোটে নমিনেট হতে হয়, মিনিমাম এডুকেশন ক্রাইটেরিয়া কি না 8 পাস। তার মানে তুমি যখন ক্লাস 8 পাস করে গেলে তুমি নমিনেট হতে
পারবে তুমি ভোটে দাঁড়াতে পারবে। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। এবার ক্লাস 10-এর পরে 12-এর পরে কেন তোমাদেরকে চাকরি দিবে, তাই না? কেন কেন তোমরা স্ট্রাগল করবে না, তোমাকে এটাও বুঝে নিতে হবে। যার জন্য এই রাস্তাগুলি, এই কোর্টের দিক থেকে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, ইঞ্জিনিয়ারিং, তারপর তোমার চলে গেল নিট, এই এন্ট্রান্স এক্সামগুলি ক্র্যাক করার চেষ্টা করবে। সিম্পল গ্র্যাজুয়েশনের দিক থেকে তারপর তুমি স্কুলে চাকরি করবে, স্কুলের টিচার হবে, এই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালিটি কি দেখাচ্ছে তোমাকে হিস্ট্রি জানতে হবে। কারণ ইতিহাস থেকে আমরা শিখতে পারি, আর ইতিহাস সাক্ষী আছে যে আমরা ইতিহাস থেকে কিছু শিখতে পারি না। তার জন্য তুমি ব্যাক ক্যালকুলেশন দেখো, লাস্ট 10 ইয়ার্সে আমাদের স্টেটে কতজন ভালো মতো স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, সেই হিসাবে তুমি সিলেকশন করতে পারবে যে স্কুল টিচারের বা শিক্ষকের দিক থেকে তুমি বিএড, তারপর তোমার ডিএলড করবে কি করবে না। তো অপশন তোমাকে আমি খুলে দিয়ে দিলাম, তোমার এবার যেই দিক থেকে যেমনটা ইন্টারেস্ট থাকে সেই ইন্টারেস্ট অনুযায়ী বাড়ির গার্জিয়ানের সাথে কথা বলো। কারণ হচ্ছে গার্জিয়ানের একটা সাপোর্ট অনেক বড় দায়িত্ব বা অনেক বড় একটা ভূমিকা রয়েছে স্টুডেন্টের পড়াশোনার জন্য। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্টের একটা ইচ্ছাও থাকতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কোন লাইন নিয়ে তোমার পড়া উচিত, এবং সব লাইন এই প্রত্যেকটা ভাগ এই কি রয়েছে, একটা বড় স্ট্রেংথ রয়েছে। তবে তোমাকে বুঝে নিতে হবে যে আমার 12 পাস করার পরে যে লাইন আমি পড়বো মোটামুটিভাবে সেটা কোথায় গিয়ে শেষ হতে পারে, কারণ পড়াশোনা তো শেষ নাই, একটা মোটামুটি একটা কোথায় গিয়ে অ্যাচিভমেন্টটা পাওয়া যেতে পারে। তোমাকে প্রথম দিকে লাইনটাকে বুঝে নিতে হবে। আজকের মতো এতটুকুই, বুঝতে পারছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আমরা অন্য ভিডিও দেখব, এবং আমরা ক্লাস 10 এর যে সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্ক রয়েছে সেগুলো আমরা অনলাইন এই চ্যানেলে ভিডিওতে অল্প অল্প করে রেগুলার পেতে থাকবো। আজকের মতো জয় হিন্দ।